আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পরে ভিডিও করতে বসছি, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একটা ছোট্ট বেবি হয়েছে। এই বেবিটাকে লুক আফটার করে আমার জন্য আসলে রেগুলার কোয়ালিটি কন্টেন্ট আপলোড করাটা কিছুটা ডিফিকাল্ট। আমি চেষ্টা করবো এখন থেকে যতটুকু সম্ভব রেগুলারলি ভিডিও আপলোড করতে। তো আজকে ভিডিওর টপিকটা কি সেটা নিয়ে একটু কথা বলি। আজকে মেইনলি আমি নোভা স্কোশিয়ার পিএনপি বিভিন্ন স্ট্রিমগুলো নিয়ে একটু আলোচনা করব। এটা একটা সিরিজের পার্ট। এর আগে আমি অ্যালবার্টা, অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, ম্যানিটোবা, সাসকোচুয়ান, কুইবেক এই ধরনের প্রভিন্সের পিয়ারের বিভিন্ন স্ট্রিম নিয়ে অলরেডি আলোচনা করেছি। ওই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি ওগুলো দেখে নিতে পারেন। আর আজকে মেইনলি কথা বলবো হচ্ছে নোভা স্কোশিয়া নিয়ে। ইন ফিউচার হয়তো আটলান্টিক অন্যান্য যে প্রভিন্সগুলো আছে, যেমন নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সেগুলোর পিয়ারের বিভিন্ন স্ট্রিম নিয়ে হয়তো একটু কথা বলবো। তো নোভা স্কোশিয়ার পিয়ারের তো অনেকগুলো স্ট্রিম আছে, সবগুলো একটা ভিডিওতে কভার করা যায় না। আমি মেইনলি যে কয়েকটা আমার কাছে মনে হয় যে বেশিরভাগ বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেই কয়েকটা নিয়ে হয়তো একটু কথা বলার চেষ্টা করবো। আর এই ভিডিওতে যেই সাইটগুলো নিয়ে আমি আলোচনা করবো, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমার নিউজ লেটারের সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করে দেওয়া আছে। আপনি যদি আমার নিউজ লেটার অলরেডি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কোনো জোরাজুরি নাই। তাহলে আপনি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে ইজিলি অফিসিয়াল ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারবেন, যেখান থেকে আপনি সবসময় সব থেকে আপডেটেড অথেন্টিক ইনফরমেশনটা পেতে পারেন। চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই কথা বলবো হচ্ছে নোভা স্কোশিয়ার স্কিল ওয়ার্কার ক্যাটাগরিটা নিয়ে। স্কিল ওয়ার্কার ক্যাটাগরি সম্পর্কিত সমস্ত আলোচনা হচ্ছে livinnovascotia.com, যেটা নোভা স্কোশিয়ার প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানে আছে। এটা লিঙ্ক আমার নিউজ লেটারের সাবস্ক্রাইবারদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আপনি যদি পেতে চান তাহলে আপনি নিউজ লেটারে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করি। ওরা মেইনলি বলছে যে নোভা স্কোশিয়ার এমপ্লয়ারের আন্ডারে আপনার একটা চাকরি থাকতে হবে, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি টিয়ার 4 এবং 5 এর কোনো চাকরি হয়ে থাকে, আপনার যে চাকরিটা আপনি দিয়ে অ্যাপ্লাই করতেছেন, তাহলে মিনিমাম 1 বছরের আপনার এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে তারা একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বলছে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। তারা হচ্ছে CLB 5 চাইছে, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক 5 চাইছে। সেটাও একদম বেস্ট কাইন্ড অফ জবের জন্য। যদি আপনার জবের ক্যাটাগরিটা একটু নিচের দিকে থাকে তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আরো শিথিলযোগ্য। তারপরে তারা হচ্ছে আপনাকে 21 থেকে 55 বছর বয়সের একটা রিকোয়ারমেন্ট বলছে, এজ রিকোয়ারমেন্ট। এছাড়া আপনাকে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে, সেটা তারা বলছে। এটা এক্স্যাক্টলি তারা মেনশন করে দেয় নাই যে কত টাকা হইতে হবে। আরেকটা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা রাখছে সেটা হচ্ছে যে আপনার এই যে চাকরিটা আপনি নিয়ে অ্যাপ্লাই করতেছেন নোভা স্কোশিয়ায়, সেই চাকরি করার জন্য যে ধরনের আপনার ট্রেনিং অথবা লাইসেন্সিং দরকার সেটা আপনার থাকতে হবে। আর লাস্টলি হচ্ছে আপনার একটা হাই স্কুল ডিপ্লোমা মিনিমাম, মানে আপনার ডিগ্রি রিকোয়ারমেন্টে হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে। এই হচ্ছে স্কিল ক্যাটাগরির রিকোয়ারমেন্ট। কিন্তু স্কিল ক্যাটাগরির একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যেহেতু নোভা স্কোশিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রভিন্সেস ইন কানাডা টু লিভ ইন, এবং এখানে পিআরটাও বেশ সহজ, তো এখানে প্রচুর অ্যাপ্লিকেশন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে পড়ে গেছে, স্পেশালি ফুড সার্ভিস এবং রিটেল সার্ভিস ওয়ার্কার ক্যাটাগরিতে। যে কারণে এই মুহূর্তে ওরা বলতেছে স্কিল ওয়ার্কারের যে কিউ আছে সেই কিউটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত নতুন অ্যাপ্লিকেশন তারা নিবে না। এবং যারা অ্যাপ্লাই করছে এলিজিবল হয়ে, তাদের সবাইকেই যে তারা পিএনপি নমিনেশন দিবে এই ধরনের কোনো প্রমিসও তারা রাইট নাও করতে পারতেছে না। তারা মেইনলি যেহেতু ফুড সার্ভিস ওয়ার্কারের অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করছে, তাহলে তারা চেষ্টা করবে যে ফুড সার্ভিস ওয়ার্কারের মানুষজনকে কম দিয়ে বা দেরিতে পিআর দিয়ে যেই ক্যাটাগরি যে অকুপেশনের মানুষকে তাদের বেশি দরকার, যেমন কোন ধরনের অকুপেশনের মানুষকে তাদের বেশি দরকার সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, সেই মানুষগুলোকে তারা আগে পিআর দেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে স্কিল ওয়ার্কার ক্যাটাগরির সমস্যা। এই সমস্যার সমাধান কি হতে পারে? এই সমস্যার একমাত্র সমাধান আমি মনে করি যে জাস্ট একটা পিআর এর স্ট্রিমে নিজের সমস্ত টাইম ইনভেস্ট না করা। ইভেন আমি যে 2020 সালে পিআর এর জন্য অ্যাপ্লাই করছি, আমি কিন্তু একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করিনি, আমি 2টা ক্যাটাগরি চেষ্টা করছি, যেটাতে আমার লাস্ট পর্যন্ত এলিজিবল আমি হই বা আমাকে নমিনেশন দেওয়া হয়, সেটার জন্য আমি চেষ্টা করছি। তো ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট, দেয়ার আর আদার ওয়েজ, যেটা নিয়ে আমি একটু পরেই কথা বলতেছি। সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা ভাবনা করতে পারেন। তাহলে যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, পড়াশোনা শেষ করার পর 3 বছর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থাকতেছে, এই 3 বছরের সময়টার জন্য আমরা হাইয়েস্ট ইউটিলাইজ করতে পারি। এই জন্য আসলে আমাদের খুবই ভিজিলেন্ট থাকতে হবে প্রথম থেকেই। তো চলেন নেক্সট ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এরপরে 2টা স্ট্রিম নিয়ে একসাথে আলোচনা করে দিব, কারণ এই 2টা স্ট্রিমের রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রিটি মাচ ভেরি সেম। একটা হচ্ছে অকুপেশন ইন ডিমান্ড, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন ডিমান্ড। এই 2টাই ভেরি সিমিলার আগেরটার মতো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে হচ্ছে আপনাকে একটা চাকরি পাইতে হবে, যে অকুপেশনগুলো তারা লিস্ট করে দিচ্ছে সেই অকুপেশনের মধ্যে একটা যে কোনো চাকরি পাইতে হবে। আপনার একটা বয়সের রিকোয়ারমেন্ট আছে, 21 থেকে 55 বছর বয়স পর্যন্ত। আপনার একটা পড়াশোনার রিকোয়ারমেন্ট বলছে যে হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে, অথবা আপনার যেই চাকরিটা আপনি করতেছেন সেই চাকরির জন্য যে লাইসেন্সিং রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল করতে হবে। একটা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে, একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। সো জাস্ট লাইক আগেরটার মতো এই যে এখন যে 2টা নিয়ে কথা বলতেছি, সেম রিকোয়ারমেন্ট। তবে এখানের কিন্তুটা কি? এখানের কিন্তু হচ্ছে সব কটার মধ্যে একটা কিন্তু থাকবে, দুনিয়ার কোনো কিছু ফ্রি সোজা না। এখানে কিন্তুটা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট কিছু অকুপেশন যেগুলো তাদের প্রভিন্সের দরকার, যে অকুপেশনের মানুষদের, তাদেরকে তারা প্রায়োরিটি বেসিসে পিআর দিচ্ছে। তো সেই অকুপেশনগুলো কি? সেই অকুপেশনগুলো হচ্ছে নার্স এইড, লাইট ডিউটি ক্লিনার্স,
ট্রান্সপোর্টেশন ট্রাক ড্রাইভার্স, হেভি ইকুইপমেন্ট অপারেটরস আর হচ্ছে কনস্ট্রাকশন সাইট হেল্পার্স। আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি ডেফিনেটলি এই চাকরিগুলো ট্রাই করতাম রাদার দেন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আনসার্টেনিটির মধ্যে অ্যাপ্লাই করে নিজের ফিউচারটাকে জিওপ্রাডাইজ না করে আমি হয়তো দুইটা ট্রাই করতাম, হয়তো স্কিল ওয়ার্কারটাও থাকতো প্লাস সেই সাথে আমি চেষ্টা করতাম যে ওরা যেহেতু অকুপেশন ইন ডিমান্ড বলছে এই অকুপেশন ইন ডিমান্ডের যে কোনো একটাতে এলিজিবল হওয়ার চেষ্টা করা। এখানে নার্স এইড হন অথবা আপনি হেভি ইকুইপমেন্ট যে অপারেটর ধরেন এক্সক্যাভেটর চালানো এই ধরনের কাজ যদি আপনি করতে চান এটা এসেই করা যায় না, এটার জন্য অবশ্যই আপনার একটা লাইসেন্স লাগে, আপনার একটা কলেজে বেশ কিছু মাসের জন্য পড়তে হয়। আমি খুঁজে দেখতেছিলাম যে আমি হলে হয়তো নার্স এইডের ডিগ্রিটা আমি নিতাম, 6 থেকে 8 মাসের খুব সম্ভবত একটা কোর্স, সেই কোর্সটা করলে আপনি এই লাইসেন্সটা পেতে পারেন। তা আমার কাছে মনে হয় যে আনসার্টেন ভাবে আমি বছরের পর বছর ঝুলে থাকার থেকে আমি 6 থেকে 8 মাসের একটা ডিগ্রি নিয়ে আমি যদি এই পিএনপির জন্য চেষ্টা করি এটা আমার জন্য সব দিক থেকে ভালো। এটার একটা খারাপ দিক আছে, খারাপ দিক হচ্ছে যে আপনার কয়েকটা ধাপ অতিক্রম করতে হচ্ছে, যে স্পেশালি যারা স্টুডেন্ট ভিসা আসতেছেন তাদের নিজেদের কোর্স শেষ করতে হচ্ছে, দেন অ্যানাদার নার্সের ডিপ্লোমা নিতে হচ্ছে, দেন লাইসেন্সিং করতে হচ্ছে, দেন চাকরি নিতে হচ্ছে, দেন পিআর অ্যাপ্লাই করতে হচ্ছে, কয়েকটা ধাপ অতিক্রম করতে হচ্ছে। দ্যাটস দ্য প্রবলেম। বাট ভালো দিক কি? ভালো দিক হচ্ছে যে সবাই যেমন বলে না যে কানাডায় চাকরির খুব ক্রাইসিস ব্লাবলা, চাকরির ক্রাইসিস আছে যেগুলো ওই যে ফুড সার্ভিস টাইপের কাজ যেগুলোতে কোনো রকম লাইসেন্স লাগে না সেই ধরনের কাজে ডেফিনেটলি ক্রাইসিস আছে। বাট আপনি যদি এই ধরনের লাইসেন্সড কোনো প্রফেশনে যাওয়ার চেষ্টা করেন আপনার কিন্তু চাকরির একে তো কোনো অভাব নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনার কম্পিটিশনও অনেক কমে যায়। আপনি শুধু কম্পিট করবেন আপনার মতো লাইসেন্সড প্রফেশনালদের সাথে, তখন আপনার চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে, পিআর পাওয়া তো সহজ হয়েই যাবে। পিআর পাওয়ার পরেও কিন্তু জীবন শেষ হয়ে যায় না, আমাদের ফিউচারে আরো জীবন চালানো লাগে। তো তখনকার জন্য হলো আপনার ফিউচারটা সুনিশ্চিত হয় আপনি যদি একটা ভালো কোনো প্রফেশনে লাইসেন্সড থাকেন। এটা হচ্ছে সেকেন্ড ভালো দিক। আর থার্ড ভালো দিক হচ্ছে যে কোনো ধরনের লাইসেন্সিং প্রফেশনে বেতন অনেক বেশি থাকে। আমি ব্যাংকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে লাইসেন্স ছিলাম, আমি নিজে দেখছি যে আমি লাইসেন্স পাওয়ার আগে আমার চাকরি পাইতে কতটুকু কম্পিট করতে হয়েছে এবং লাইসেন্স পাওয়ার পরে আমার চাকরি পাইতে আসলে কতটুকু কম্পিট করতে হয়েছে। সো লাইসেন্সিং এর জন্য কম্পিটিশনও কমে গেছে এবং বেতনটাও বেড়ে গেছে। তো এই কয়েকটা পিআর স্ট্রিম নিয়ে আসলে আমার আজকে আলোচনা করার ইচ্ছা ছিল। এছাড়া আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন ফিজিশিয়ানদের নিয়ে একটা ক্যাটাগরি আছে, তারপরে এন্টারপ্রেনারদের নিয়ে কিছু ক্যাটাগরি আছে, ওগুলার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলা খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করা আছে। আমি শুধু ভিডিওতে বললাম না, আমি শুধু একটা সাজেশনই লাস্টে দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে আমি যদি আপনার জায়গায় থাকতাম যে নোভা স্কোশিয়াতে পিএনপি নেওয়ার চেষ্টা করতেছি, আমি অবশ্যই একটা স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতাম, যে ক্যাটাগরিতে যে কোনো চাকরি দিয়ে অ্যাপ্লাই করা যায়। তবে আমি অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান হিসেবে চেষ্টা করতাম যে অকুপেশন ইন ডিমান্ডগুলো তারা মেনশন করে দিয়েছে সেগুলোর যে কোনো একটা লাইসেন্স নেওয়ার জন্য আমি চেষ্টা করতাম। কারণ আমি আমার নিজের লাইফ দিয়ে দেখছি যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আপনি আপনার সমস্ত সময় ইনভেস্ট করেন ব্যাপারটা কিছুটা রিস্কি হয়ে যায়। ডু নট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এটা হচ্ছে আমার আজকের ভিডিওর একমাত্র সাজেশন। দ্যাটস এভরিথিং অ্যাবাউট মাই ভিডিও। একটা লাইফ আপডেট দিই, সেটা হচ্ছে কুইন্স ইউনিভার্সিটিতে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ ডিপ্লোমা যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিতে আমি এনরোল করেছি 1 বছরের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলে আমি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC হিসেবে কাজ করতে পারবো। তো রাইট নাও আমি মনে করি পিএনপি বা সিটিজেনশিপ নিয়ে কাজ করার মতো এনাফ কোয়ালিফিকেশন আমার রাইট নাও নাই। সো এই রিলেটেড ব্যাপারে হয়তো আমি আপনাদেরকে প্রফেশনালি হেল্প করতে পারবো না, কিন্তু আপনাদের যদি স্টুডেন্ট ভিসা অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কিত কোনো হেল্পের দরকার হয় আপনারা ডেফিনেটলি আমাকে ইমেল করতে পারেন। আর আমাকে ইমেল করলেই যে আমার মেন্টরশিপে আপনার জয়েন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। নর্মাল র্যান্ডম আপনার যত মনের কোয়েশ্চেন আছে, কনফিউশন আছে, ইমেল করেন, আমার টিম মেম্বার আছে, যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তো কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।